আইসা বলতে পারবো না ছাত্র দলের আমি সদস্য, প্লিজ ইন্টারাপ্ট করার সুযোগ দিয়েন না, সময় নেই, আমাকে একটু কথা বলতে দেন। এখন আইসা বলতে পারবো না যে আমি ছাত্র দলের সদস্য। সুতরাং আমার প্রত্যেকটা ছেলে মেয়ে প্রকাশ্য রাজনীতি করার কারণে হলে থাকতে পারেনি। বিহাইন্ড দ্য সিনে গুপ্ত সংগঠন ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগ যতটুকু অপকর্ম করেছে, এই অপকর্মের সাথে এরাও জড়িত ছিল। এরা কিন্তু পরবর্তীতে শিবির হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে হলগুলোতে তাদের আধিপত্য বিস্তার করেছে, যেখানে আমরা ছাত্রদল ক্যাম্পাসে মরুভূমি আমাদের। আপনি যদি ভিপি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য কি করবেন? আমরা পিছনে যেতে চাই না। দেখেন, আমরা পিছনে যেতে চাই না। বেচারা উপস্থাপক বারবার এই কথাটাই সবাইকে বলছিলেন যে আসলে আমরা আমাদের যে বিষয়বস্তু ওখানেই থাকতে চাই, আপনারা স্টুডেন্টদের জন্য কি করবেন এটা নিয়ে কথা বলেন। আমি কথা বলছি যেটা নিয়ে সবাই আজ করতে পারছেন, একটা আলোচিত টকশো ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে। ছাত্রদলের ছিলেন পছন্দ করি ভালো বলেন বক্তা আবিদ, আর শিবিরের ছিলেন বাকপটুস ফরহাদ। তো যথারীতি এটা নিয়ে আমারও আগ্রহ ছিল, আমি শোটা দেখেছি এবং পুরোটা দেখেছি। আমার মনে হয়েছে যে পুরো বিষয়টা নিয়ে আমরা একটু রিভিউ করি, কারণ দুটো দল জুলাইয়ের অংশ, সুতরাং আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি। প্রথমত কথা হলো, এখানে যে টকশো যে টপিক ছিল, এই টপিকের আপনি দেখেন যে উপস্থাপক নিজেই বলতেছে যে আপনারা স্টুডেন্টদের জন্য কি করবেন সেটা আগে ক্লিয়ার করেন, আমরা এটা শুনতে চাই, এই কথাগুলি বলতে চাই। তাহলে আসলে যেটা মানে কাজের কাজ হইতো সেটা হলো যে আপনি টকশোর মাধ্যমে বলি যত বেশি মাইকে আপনার ভোটারদের জন্য আপনি কি করবেন এটা বলতে পারবেন, ততই কিন্তু কয়েকদিন পর নির্বাচনে আপনার উপকারে আসবে। এই জায়গায় কে কতটুক ভালো করছে আমরা জাস্ট দেখি। এই কোশ্চেনটা যখন মানে ছাত্রদল আবিদকে করে, ওনার উত্তরগুলি দেখেন। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত এটা নিশ্চিত না আমার সংগঠন যাকে দিবে। ফর্ম আমি কিনেছি, আমার সংগঠন যাকে দিবে তার পক্ষে, যদি সেটা আমি হই আমার পক্ষে তারা কাজ করবে, যদি অন্য কেউ হয় আমরা সম্মিলিতভাবে তার পক্ষে কাজ করব। যদি ব্যক্তি আবেগ যদি ওইরকম সুযোগ হয়, তাহলে মনে রাখবেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম 2016 সালে, প্রতিকূল পরিস্থিতিগুলো আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, যে রাজনৈতিক যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতিগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশের উপরে মারাত্মক লেভেলের প্রভাব ফেলে। তো যার ফলশ্রুতিতে আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তার বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, খুব স্পষ্ট বয়ান নাই, সংগঠনগুলো তার কাজ হবে তার পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, একজন শিক্ষার্থী এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সবটুকু করার। যদি আপনাদের প্যানেল জিতে আসে, ছাত্র শিবির মানে সুনির্দিষ্টভাবে কি কাজ করবে? এবার দেখেন শিবির কি করে। আমার যে রিসোর্স গুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই রিসোর্স, আমাদের বলতে টোটাল ইউনিভার্সিটি রিসোর্স, সেই রিসোর্সকে সিরিয়াসলি ইউটিলাইজ করা। কয়েক ক্ষেত্রে করা কাদের রিসোর্স? বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই রিসোর্স। আমাদের বিশ্ববিদ্যালয় একটা জিনিস খেয়াল করবেন, ওই সময়টুকুকে আবিদ কিন্তু অপচয় করছে, মানে বলা যাবে না, করা যাবে না। হ্যাঁ, কিন্তু এই জায়গায় দেখেন শিবিরের ফরহাদ কিন্তু এটাকে পরিপূর্ণ ইউজ করছে এই সময়টাকে। আমি যদি দেখাই রিসোর্স অন্যদের সব আমাদের সহ সবার রিসোর্সকে ইউটিলাইজ করা, এটা অনেকবার করা। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো এখন পার্মানেন্ট না, ওই যে ভাড়া করা, আজকে ট্রিপ ওটা সলিউশন নাই। আপনি আজকে বসে বাজেট করলে ইউটিলাইজ করলে একসাথে সব বাস কিনে ফেলা যায়, পার্মানেন্ট বাস রাখা যায়, সিম্পল ব্যাপার। কিন্তু কেউ এটা করে না কেন? যে পরিবহনে যিনি থাকেন তার মাথায় ঘুরে যদি বাসগুলো যদি আমি না কিনি তাহলে কদিন পর চাকা পাল্টানো যাবে, মানে এক্সাক্ট মেসেজ। আচ্ছা, আমি তাদের কথা আর বেশি না বলি। আমার কেন এই বিষয়টা দুইটা পক্ষকে তো একেবারে নিরপেক্ষতার চোখে দেখেছি, তো আমার খুব দুর্বলতা মনে হয়েছে যে ছাত্রদলের যিনি, প্রথমত কথা হলো যে উনি এজেন্ডাটা কি, উনি এটা ডিবেটে আসবেন, উনি দু একদিন পরে কিন্তু নির্বাচনে লড়বেন। সুতরাং এই জায়গাটায় ওনার এজেন্ডাটা ক্লিয়ার না, এটার পূর্ণ ব্যবহারটা করছে কিন্তু শিবির। আপনি দেখেন যতটুকু সময় পাইছে স্টুডেন্টদের জন্য সে কি করবে এই মেসেজগুলি কিন্তু সে বলে দিচ্ছে। অথচ ছাত্রদলের ভাই কি করতেছে, ঘুরে ফিরে পেছনে যাচ্ছে, মানে রাজনৈতিক বয়ানে যাচ্ছে, আমরা এই করছি, আমরা সেই করছি। শিবিরের উপর ওই যে যত ধরনের একটা অভিযোগ, মানে যে এক ধাঁচের অভিযোগ যেটা 5ই আগস্টের পর দিয়ে যাচ্ছে, মানে আমার অদ্ভুত লাগে ছাত্রদলের যারা রাজনীতি করছেন, নীতি নির্ধারক, আপনারা নিজেদেরকে এত বেশি মানে হাস্যকর বানায় ফেলতেছেন কেন? মানে একটা টপিক আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষের বেলায় কয়বার ইউজ করবেন? আপনি প্রত্যেক দিন
মানে প্রতিটা প্রশ্নে যখন ঘুরে ফিরে আপনি একটা জিনিস ইউজ করেন, এটা তো আপনার দুর্বলতার প্রকাশ হচ্ছে। মানে এই জিনিসটা তো খুবই নর্মাল, কমন। কিন্তু শিবিরকে যতবার ফ্লোট দেওয়া হয়েছে বা আবু বাকেরকে যতবার ফ্লোট দেওয়া হয়েছে, তারা কিন্তু সময়টা নষ্ট করে নাই। তারা কিন্তু তাদের কথাগুলো বলে গেছে। মানে যেহেতু তারা তাদের ভোটার, সামনে ভোট, তারা কৌশলে তাদের কাজগুলো করে গেছে। ইভেন দায় দেয়ার বা মানে যেটাকে বলে আর কি পারস্পরিক যে একরকম দোষারোপ করার, এটাতে সময় নষ্ট খুবই কম করছে। দ্বিতীয় কথা হলো একজনের বক্তব্য আরেকজনের ইন্টারফেয়ার করা। আপনারা পুরো শোটা দেখবেন, এই জায়গাও বাকের বলি, ফরহাদ বলি, তারা দুজনেই তাদের ওই ডিসেন্টটা মেনটেন করে রাখছে। কিন্তু আবেদ প্রতিবারই কিন্তু দেখা গেল যে শিবিরের যিনি কথা বলছেন তার কথার মাঝখানেই তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বারবার কিন্তু ইন্টারাপ্ট করছেন, এবং ফরহাদ কিন্তু ওগুলার খুবই স্মার্ট কাউন্টার দিছে। আমার কথা যেটা সেটা হলো যে আপনার একটা আলোচিত টকশো, এবং এখানে আপনি আপনার প্রসঙ্গের উপর থেকে আরও ভালো করতে পারতেন। আবিদ ভালো বলে, কিন্তু আমার কাছে এখানে এজেন্ডাটাই ক্লিয়ার ছিল না। মানে আপনি ডাকসু নিয়ে কথা বলতে আসছেন, আপনার ভোটারদের জন্য আপনার ইউনিক কিছু মেসেজ থাকবে, একদম গোছানো কিছু কথা থাকবে। শিবির যেরকম দেখেন ফরহাদ পুরো নোট করে আসছে, মানে একদম স্পেসিফিকলি যে আমি এটা করব ওটা করব, কিন্তু আবিদ সেখানে ক্লিয়ারই করতে পারছে না। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনাকে যে কোশ্চেন করে, আপনি ওই কোশ্চেনে জাস্ট 1 বছর ধরে যে অজুহাত, মানে আপনি ঘুরে ফিরে একটা ক্লেম, একটা ব্লেম। আমার কথা হলো ধরেন শিবির এটাতে নাস্তানাবুদ হয়েছে, আপনার যারা পক্ষে আছে তারা আপনার একটা যুক্তি যখন 10 বার, মানে প্রতিদিন প্রতিটা প্রশ্নে যখন আপনি এটা ইউজ করবেন, তাইলে আপনার রাজনৈতিক প্রজ্ঞা বলি, আপনার পুঁজিটা যে কম, আপনি যে দুর্বল, এটা ক্লিয়ার হয়ে যায় না। এটা মানে খুবই চোখে পড়ার মতো। এটা শুধু এটাই না, আমি বলি এটা আরও অসংখ্য, মানে ছাত্রদল কিছু বলতে গেলেই আপনি শিবিরের জন্য আরও 10টা নতুন অভিযোগ আনেন, তাই না? আপনি শিবিরের জন্য আরও 10টা ইউনিক সমালোচনা আনেন। মানে আমিও তো যদি আমার শত্রুরে জাস্ট একটা দোষ 13 মাসের 14 দিন বলতেই থাকি, 12 মাসের 14 দিন বলতেই থাকি, তো এটা কেমন না? আমারই তো দুর্বলতার বহিঃপ্রকাশ হবে। দ্বিতীয়, এর বাইরে আমি মনে করি যে আবিদ যদি তার এজেন্ডা এবং স্পষ্ট মেসেজ স্টুডেন্টদের জন্য তার সময়ের যে সঠিক ব্যবহার করতে পারলে আরও ভালো করতো। এখানে বাকেরের জায়গা থেকে একদম নতুন করে ঢুকেও কিন্তু সে তার এজেন্ডা, তার দল, তার ছেলেফেলেদেরকে নিয়ে কি করতে চায়, নতুন করে ভালো কিছু কথা এখানে বাকের বলছে। কিন্তু আমার কাছে ছাত্রদের কাছ থেকে যেটুকু প্রত্যাশা ছিল, ইভেন এত বড় একটা সংগঠন হিসাবে ডে বাই ডে নিজেদেরকে যে ডেভেলপ করা, তাদের যে নীতি নির্ধারণে পলিসি মেকিং, এই জায়গাটা আমার যথেষ্ট হতাশাজনক লাগে। এটা হয়তোবা বলা হয় না, কিন্তু অবাক লাগে যে এই জিনিসগুলো নিয়ে কি কাজ করে না। ঘুরে ফিরে মুখস্থ রাজনীতি, বামদের, মানে আমি তো এই টপিকের বাইরে গেলেও অন্যান্য সময় মানে জাস্ট কপি পেস্ট রাজনীতি, বাম আগের দিনের ঘুরে ফিরে। কেন এটা? আপনি আপনার জায়গা থেকে নতুন করে আপনি সাজান না, আপনার কর্মপরিধি সাজান, সেটা দিয়ে আপনার প্রতিপক্ষকে ঘায়েল করেন, তাহলে জিনিসটা সুন্দর হয়, স্মার্ট হয়। এই সুযোগগুলো কিন্তু পুরোপুরি শিবির নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আপনি দেখবেন পুরো শোটাতে দেখেন ফরহাদ আবিদের সময় একটা কথা বলে নাই, চুপচাপ নিজের কি বলবে গুছায় রাখতেছে, টাইম পাচ্ছে বোমার মতো ছাড়তেছে। হ্যাঁ, মানে ও কিন্তু ওর কাজটা করছে। ইভেন যারা নাকি ঢাবির ভোটার, তারা কিন্তু যেটা পাওয়ার এটা পেয়ে গেছে। আপনি তো আজকের টকশোটা তো অন্য 10টা টকশোর মতো রাজনৈতিক টকশোটা ছিল না, যে আপনি বদনাম করবেন, সমালোচনা করবেন, একটু চিল্লাফাল্লা করবেন। না, আপনি এখানে আপনার ভোটারদেরকে কিছু বলার জন্য তাদেরকে পটানোর কিছু মেসেজ আপনার থাকতে হবে। আপনার এজেন্ডাটা মূলত এটা থাকতে হবে। যেখানে আমার মানে ছাত্রদলকে খুবই দুর্বল লাগছে, মানে কথা অনেক বলছে, ভালো বলছে, তর্ক করছে, ঝগড়া করছে, কিন্তু নিজের যেটা স্বার্থ, মানে স্টুডেন্টদের জন্য, ডাকসুর জন্য, এই জায়গায় আমার কাছে যথেষ্ট দুর্বল লাগছে। বেস্ট অফ লাক সবার জন্য।